প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা যারা উপস্থিত হচ্ছ তারা জানিয়ে দাও ভয়েসটি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। দীর্ঘদিন পর পেইড ব্যাচের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এর আগে হয়তো ফ্রি ক্লাসে তোমাদের সাথে দেখা হয়েছে কিংবা পেজে দেখা হয়েছে। তো যে যেখান থেকে জয়েন করছো একটু আমাকে জানাও যে কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। সেই সাথে বলে রাখা ভালো, আজকে আমরা যে টপিক নিয়ে কাজ করব সেটি হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদের কিন্তু তোমরা অনেকেই এই ব্যাচের অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে যে ফ্রি ক্লাসটি নিয়েছিলাম সেটাতে করেছো, কিন্তু ওই ক্লাসটিতে কিন্তু আমরা শুধুমাত্র 30 থেকে 35 মিনিটের যে সকল বেসিক ছিল সেই সকল বেসিক নিয়ে কথা বলেছি। কিন্তু আজকের ক্লাসে একেবারে গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কই কই থেকে প্রশ্ন আসে, কোন কোন জায়গা তোমরা পড়বে এবং কোন কোন জায়গা তোমরা শুধু জেনে রাখবে, এর কিন্তু একটা সামগ্রিক আমরা কিন্তু আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা যারা যুক্ত হচ্ছ অবশ্যই অবশ্যই জানাও যে কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। অলরাইট, অলরেডি কিন্তু শেরি আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, সোহাগ সালাম দিয়েছে, আসমা আছে, অয়ন আছে, উম্মে হাবিবা আছে, তৃষা দে আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ওকে, নওশিনকে দেখতে পাচ্ছি, আব্দুল মান্নান। আচ্ছা, তোমরা কেমন আছো সকলে জানাও। সেই সাথে অবশ্যই অবশ্যই জানাও যে আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আর হালকা একটু দেরি করালাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো কথা না বাড়িয়ে আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্লাসটি শুরু করব। ফার্স্ট অফ অল, জাতীয় সংসদ শুরু করার আগে তোমাদের সাথে আমি জাতীয় সংসদ নিয়ে কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো। ওকে, চাঁদপুর থেকে আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে একটু হালকা ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা তোমাদের কাছে একটু অস্পষ্ট মনে হতে পারে, এই জন্য কিন্তু প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। রিফা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে অলরেডি। তো দেখো, আমরা ফার্স্টে আজকে কথা বলবো সংবিধান নিয়ে। ঠিক আছে, সংবিধান নিয়ে কথা বলার আগে আমরা ফার্স্ট অফ অল সংবিধানটা কি এটা একটু আমরা জানি। দেখো, প্রত্যেকটা জায়গা কিভাবে চলবে, কিভাবে সেই জায়গার কোনটাকে পাপ ধরবে কোনটাকে পাপ ধরবে না, কোনটা ভুল না, এই ব্যাপারগুলো কিন্তু একটা সংবিধান ডেসক্রাইব করে। খুবই ইনফর্মাল ভাষায় আমি যদি তোমাদের সাথে গল্পটা শেয়ার করি, দেখো আমরা যদি একটু ইউরোপের দিকে দেখি, ইউরোপের দিকে কিন্তু বাবা এবং ছেলে একসাথে ড্রিঙ্কস করতেছে, এটা তাদের কালচার। আমি তাদের ছোট করতেছি না, কথার কথা বলতেছি, এক্সাম্পল সেট করছি। তাদের ওখানে কিন্তু এই জিনিসটাকে কি হিসেবে দেখা হয় না, অপরাধ হিসেবে দেখা হয় না। কিন্তু সেম কাজটা তুমি বাংলাদেশে করো, এই জিনিসটা আমাদের ইথিক্সের সাথে যাচ্ছে না, বা এই জিনিসটা আমাদের কালচারের সাথে যায় না। সুতরাং স্থান ভেদে, কাল ভেদে, পরিবেশ ভেদে এই আইন কানুন নিয়ম এবং ইথিক্স বলতে কি বোঝাচ্ছে, আমাদের ব্যক্তিগত যে নৈতিকতার জায়গা, সেই নৈতিকতার জায়গা পরিবর্তন হয়। এখন কোন দেশে বা কোন ভূখণ্ডে কোন নিয়ম কানুন গুলো ব্যবহারযোগ্য এবং কোন নিয়ম কানুন গুলো ব্যবহার বর্জিত, আমি যদি সহজ ভাষায় বলি, বাংলাদেশ সরকার জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা তৈরি করা সংসদ ভবন থেকে ঠিক করে এই জিনিসটা বাংলাদেশের আইনি এবং এই জিনিসটা বেআইনি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে মেইন থিম বা মেইন দলিল, সেটা কি বলো? রাষ্ট্র পরিচালনার মেইন দলিল কি বা মূল দলিল কি? রাষ্ট্র পরিচালনার মূল দলিল কি? একটু আনসার করবা সবাই। রাষ্ট্র পরিচালনার মূল দলিল কি, মানে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এটার মেইন দলিলটা কি, একটু বলো তো সবাই। ওকে, সাউন্ড হচ্ছে? এখন কিন্তু সাউন্ড হওয়ার কথা নাই, তোমাকে বলো তো, একটু আমাকে বলো এখন সাউন্ড হচ্ছে কিনা, একটু আমাকে বলো। এখন আই হোপ সাউন্ড হচ্ছে না। ঠিক আছে, তোমরা কিন্তু টোটাল 100 জনের আশেপাশে অলরেডি জয়েন করে ফেলেছো। ওকে, ঠিক আছে।
এখানে দেখছি যে সকলে অ্যান্সার দিচ্ছে চমৎকার, তার মধ্যে কেউ কেউ সাউন্ড আসছে না ঠিক মতো। এখন কিন্তু সাউন্ড আসছে, ঠিক আছে, একটু তোমরা মনোযোগ দাও। সাউন্ড দেখো এখন কোনো সাউন্ড হবে না, ঠিক আছে, ওকে, অলরাইট, চলো আমরা শুরু করি। তাহলে রাষ্ট্র পরিচালনার মূল দলিল কি? তোমাদের সকলের সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই সংবিধান। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার মূল দলিল। ওকে, তারপরে আসো সেকেন্ড যে ব্যাপারটা, সংবিধানটা কোথায় প্রণীত হয়? প্রথমত সংবিধানটা একটা দেশ গঠনের পরে যেই সরকার থাকে বা যে রাজা থাকে তারা নির্ধারণ করে যে আমি অ্যাকচুয়ালি আমার দেশটা কিভাবে চালাতে চাই। বাংলাদেশ না হলে গণপ্রজাতন্ত্রী দেশ, বা এখানে জনগণের ভোট অনুযায়ী কিন্তু তোমার ধরো যে যেই নিয়ন্ত্রণগুলো, যেই আইন কানুনগুলো আছে সেগুলো চলে। কিন্তু সব দেশই কি তাই? না, কোনো কোনো দেশ আছে সেখানে রাজা যে বিচার করবে সেটাই মেইন। আবার কোনো কোনো দেশ আছে যেখানে জনগণ যেটা বলবে সেটাই ফাইনাল। আবার এমন অনেক দেশ আছে যেখানে কোনো মানুষের নির্দিষ্ট কোনো সম্পত্তি নেই, সব সম্পত্তি সরকারের। সরকার একটা বেতন দেয়, সেই বেতনের পাশাপাশি জনগণ অসুস্থ হলে তাদেরকে ফ্রি চিকিৎসা দেয়। জনগণের যে ট্রান্সপোর্ট কিংবা বাস ট্রেনে ঘোরাঘুরির যে টিকিট, সেই টিকিটটা ফ্রি করে দেয়। তারপরে বাচ্চাদেরকে ফ্রি শিক্ষা দেয়। অর্থাৎ বিভিন্নভাবে সমাজতন্ত্র, গণতন্ত্র, এরকম অনেকগুলো ধাপে কিন্তু বিভিন্ন দেশ বিভিন্ন নিয়মে চলে। এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলতে হবে। যারা যারা জয়েন করেছো একটু রিয়েক্ট দাও, কমেন্ট করে একটু বলো ক্লাস বুঝছো কিনা। আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক তথ্য শিখবো ভাই আপুরা, আমরা অনেক তথ্য শিখবো, ঠিক আছে, কোনো কিছুই বাদ থাকবে না। সংবিধান থেকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গায় কি ধরনের মানে প্রশ্ন আসে সেই প্রত্যেকটি ব্যাপার নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে কথা বলবো। তারপরে আসো, রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিল কি? একটু বলো তো সবাই, রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিল কি? একটু আগে তোমাদেরকেই কোশ্চেন করেছিলাম, তোমরাই অ্যান্সার দিয়েছো। রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিল হচ্ছে সংবিধান। সংবিধান। তারপরে আসো, রাষ্ট্রের দর্পণ বলা হয় কি কাকে? দর্পণ মানে কি? দর্পণ মানে হচ্ছে আয়না। দর্পণ মানে কি বলো, একটু কমেন্ট করো, ঠিক আছে। দর্পণ মানে আয়না। এখন রাষ্ট্রের দর্পণও বলা হয় সংবিধানকে। যে একটা রাষ্ট্র কেমন, একটা রাষ্ট্র কিন্তু কেমন সেটা ডিপেন্ড করে সংবিধানের উপরে। যে সেই রাষ্ট্রে পাপাচার বেশি হবে কিনা, সেই রাষ্ট্রে আইন কানুন কতটা স্ট্রিক্ট থাকবে, সেই রাষ্ট্রে তুমি মাদক মানে সকলকে ব্যবহার করার অনুমতি দিবা কিনা, বা সেই রাষ্ট্রে তুমি কঠোর হবে নাকি নরম হবে, তুমি সেই রাষ্ট্রে আইন কানুনের যেই ব্যাপারগুলো, যেই প্রথাগুলো, সেগুলো কি রাজার উপর নির্ভর করবে নাকি জনগণের উপর নির্ভর করবে, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু মিলিয়ে রাষ্ট্রটাকে রিপ্রেজেন্ট করে কে করে? সংবিধান করে। এই জন্য সংবিধানকে কি বলা হয়? রাষ্ট্রের দর্পণ বলা হয়। ক্লিয়ার কিনা একটু বলো, কোনো কোশ্চেন? ওকে, তারপরে আসো, রাষ্ট্র কর্তৃক গৃহীত। গৃহীত মানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়, গ্রহণ করা হয়। গৃহীত মানে হচ্ছে গ্রহণ করা। গৃহীত হচ্ছে গ্রহণ করা। ওকে, রাষ্ট্র কর্তৃক গৃহীত জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের। অ্যারিস্টটলের উক্তি। বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো, একটু সবাই বলো যে রাষ্ট্র কর্তৃক গৃহীত জীবন ব্যবস্থার হলো সংবিধান, উক্তিটি কার? একটু আমাকে বলো। অ্যারিস্টটল কি উক্তি করেছিলেন? রাষ্ট্র কর্তৃক গৃহীত জীবন পদ্ধতি। অর্থাৎ তোমার জীবন পদ্ধতিটা তুমি ঠিক করছো না, কে করছে? রাষ্ট্র করছে। রাষ্ট্র কর্তৃক গৃহীত জীবন ব্যবস্থাকে কি বলা হয়? সংবিধান বলা হয়। এটি বলেছেন অ্যারিস্টটল। সংবিধান কত প্রকার এটা একটু আমাকে বলো। সংবিধান কত প্রকার একটু বলো তো, সংবিধান কত প্রকার?
এখানে কিন্তু সংবিধান কত প্রকার এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কনফিউশন আছে। একটা হচ্ছে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সংবিধান কয় ধরনের, একটা হচ্ছে যখন থাকবে সংবিধান কয় ধরনের, আর হচ্ছে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়। দুইটা কিন্তু শুনে আপাত দৃষ্টিতে একই মনে হচ্ছে, এবং দুইটার উত্তরই এক, দুইটার উত্তরই দুই দুই করে। এক বলতে কি বুঝাইলাম? একই। দুইটার উত্তর একই এবং দুইটার উত্তরই দুই দুই করে। এইটুকু বুঝছো কিনা একটু আমাকে বলো। এখন আমার যে প্রশ্নটা আছে সেটি হচ্ছে, সংবিধান প্রধানত কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সহজে পরিবর্তন করা যায়, সেটা সুপরিবর্তনশীল। সুপরিবর্তনশীল কিভাবে সহজে পরিবর্তন করে আমি তোমাদেরকে বলতেছি। সুপরিবর্তনশীল। আরেকটা হচ্ছে দুর্পরিবর্তনশীল বা দুষ্পরিবর্তনশীল, অর্থাৎ সহজে কি করা যায় না, সহজে তোমার পরিবর্তন করা যায় না, সেটা দুষ্পরিবর্তনশীল। ঠিক আছে? মানে কি, একটা সংবিধান আছে যে সংবিধানটা সেই সরকার প্রধানের বা সেই রাষ্ট্রের মন চাইলো যে আমরা পরিবর্তন করে দিব, আমরা চেঞ্জ করব, জনগণের স্বার্থে আমি এই জিনিসটা রাখবো না, সেই সরকারটা খুব সহজেই সেই কাজটি করতে পারলো, তখন সেটাকে বলা হয় সুপরিবর্তনশীল বা সহজে পরিবর্তনযোগ্য। আবার কখনো কখনো আছে এটা চেঞ্জ করতে গেলে সরকারের অনেক হ্যাসেল করতে হয় বা অনেক ধরনের সমস্যার পড়তে হয়, তখন সেই সংবিধানকে কি বলা হয়? দুষ্পরিবর্তনশীল। এইটুকু বুঝেছো কিনা বলো। তাহলে সংবিধান প্রধানত দুই ধরনের, কি কি? সুপরিবর্তনশীল এবং দুষ্পরিবর্তনশীল। সবাই লেখো, সংবিধান দুই ধরনের। আচ্ছা, তোমরা যে লিখিত বলতেছো, লিখিততে আমরা একটু পরে আসবো। সুরাইয়া, লিখিততে আমরা একটু পরে আসতেছি, আমরা ওইটাতেও যাব, আমি সেইটার জন্যই বললাম। একটা হচ্ছে কয় ধরনের, প্রধানত কয় ধরনের, আর একটা হচ্ছে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়। এই জিনিসটা আমি অলরেডি দেখাইছি, ঠিক আছে? একেবারে ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নেই, পরেরটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবা। তার আগে আমরা আরেকটু জিনিস দেখি। আচ্ছা ঠিক আছে, আরেকটা তোমরা যেটা, এটা এখানে আমি স্লাইডে কোনো কারণে অ্যাড করিনি, আমি আবার সেটা মুখে বলে দেই। সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়? সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে অলিখিত। এখন তোমরা বলতে পারো যে অলিখিত সংবিধান আবার কি ভাই? অলিখিত সংবিধান হইলে কি সেই দেশের সব জনগণ এগুলো মুখস্থ রাখে যে এই দোষ করছে এখন আমি এই শাস্তি দিব? না। অলিখিত মানে কি, রাজা যদি একটা দেশে অবস্থান করে, রাজা যদি বলে, মানে রাজা যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই আইন। রাজা ধরো একজনের খুন করার জন্য ফাঁসি দিল, একই রাজা একই অপরাধের জন্য আরেকজনকে মুক্তি দিয়ে দিল, অর্থাৎ সেই দেশের নির্দিষ্ট কোনো সংবিধান নেই, সেই দেশের সংবিধান হচ্ছে রাজা কিংবা যিনি সরকার প্রধান তিনি যেই সিদ্ধান্ত নিবেন বা তার তোমার যেই কি বলবো আমি, তার মানদণ্ডে যে জিনিসটা ভালো সেটাই সংবিধান, তার মানদণ্ডে যেটা খারাপ সেটাই কিনা সংবিধানের অংশ না, বা সেটা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এবং রাজা পরিবর্তনের সাথে সাথে সেই সংবিধানটাও পরিবর্তনশীল। বুঝছো কিনা একটু আমাকে বলতে হবে। এইটুকু বুঝছো কিনা একটু আমাকে বলতে হবে। কোনো প্রকার কনফিউশন থাকলে আমাকে একটু বলতে হবে যে ভাইয়া বুঝিনি বা ভাইয়া কনফিউজড। কোনো প্রকার কনফিউশন আছে কিনা একটু আমাকে বলেন তো সবাই। কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে সবাই বলেন। ওকে, একটু দেখতে চাই কোনো কনফিউশন আছে। ওকে, বুঝতে পেরেছেন, ভেরি গুড, চমৎকার। তারপরে আসেন, অলিখিত সংবিধানের দেশ। একটু বলেন তো কোন কোন দেশের সংবিধান অলিখিত, একটু বলতে হবে। কোন কোন দেশের সংবিধান অলিখিত? আচ্ছা, আপনারা অনেকে আবার একটা প্রশ্ন করলেন, ক্লিয়ার করার জন্য আমি একটু ক্লিয়ার করে দিই যে ভাইয়া ধরন আর ভাগ কেমনে বুঝবো। আপনাদের যেটা প্লাস পয়েন্ট, আমি আপনাদের জানানোর জন্য দুইটা যে আলাদা এটা বুঝাই দিলাম, কিন্তু আপনার পরীক্ষার প্রশ্ন কি আসবে? পরীক্ষার প্রশ্ন আসবে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায় বা সংবিধান কয় ধরনের। দুইটার ক্ষেত্রেই হচ্ছে দুই ধরনের। এখন আপনাদেরকে আমি স্পেসিফিক বলে দিলাম, বাট পরীক্ষায় কিন্তু আপনাদের এটা স্পেসিফিক আসবে না। আপনারা এখন বুঝছেন কিনা একটু আমাকে বলেন।
এখন বুঝছেন কিনা একটু আমাকে বলতে হবে। এখন বুঝছেন কিনা একটু আমাকে বলতে হবে। একটু আমাকে বলেন যে কোন কোন দেশের সংবিধান অলিখিত, কয়টা দেশ সেটা বলেন। ওকে, দেখেন যুক্তরাজ্য, স্পেন, সৌদি আরব, বলেন বাকি দুইটা বলেন, আরো দুইটা আছে, একটু বাকি দুইটা বলেন কি হবে বলেন। ওকে, অনেকে কমেন্ট করতেছেন, গুড। কি? নিউজিল্যান্ড, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইসরায়েল, সেটা কেউ লেখেন নাই আপনারা। তাহলে একটু মুখস্থ করে ফেলেন, এখান থেকে কোশ্চেন আসে যে অলিখিত সংবিধানের দেশ কি কি? যুক্তরাজ্য, স্পেন, সৌদি আরব, নিউজিল্যান্ড, ইসরায়েল। যুক্তরাজ্য, স্পেন, সৌদি আরব, নিউজিল্যান্ড, ইসরায়েল। একটু সবাই লেখেন, এটা খাতায় কিন্তু অবশ্যই নোট করতে হবে। জিকে ক্লাস করবেন মানে এক দিস্তা পাতা, মানে একটা খাতার বান্ডিল নিয়ে আপনাদের বসতে হবে। জিকে ক্লাস করবেন মানে প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন করতে হবে, এবং আপনাদের গ্রুপে আপনারা কিন্তু অবশ্যই সেগুলো শেয়ার করতে পারেন। অলরাইট, আচ্ছা, অলিখিত সংবিধানের দেশ মানে কি বুঝছেন? অলিখিত সংবিধানের দেশ মানে এই সকল দেশে সংবিধান নাই, এই সকল দেশে কোনো সংবিধান নেই, এই সকল দেশে একটা রাজা সবকিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু সৌদি আরবে কি হয়? সৌদি আরবে কোরআন শরীফ, আল কুরআনকেই কিন্তু আপনার ওই কিতাবকেই কিন্তু সংবিধান মনে করা হয়। কুরআন শরীফে যে সকল পাপের জন্য যে সকল শাস্তি আছে, যে সকল বিধিবিধান আছে, সে সকল পাপ বিধিবিধান প্রত্যেকটি ব্যাপারই কিন্তু সেখানে মেনে চলার যে চেষ্টা, সেই প্রচেষ্টা করা হয়। তাহলে আপনারা আমাকে বলেন কোন কোন দেশের লিখিত সংবিধান নেই? আমার সাথে একটু রিপিট করেন। যুক্তরাজ্য, স্পেন, সৌদি আরব, নিউজিল্যান্ড, ইসরায়েল। মোট কয়টি দেশ? 5টি দেশ। একটু কমেন্ট করেন কয়টি দেশ? 5টি দেশ। এটা কিন্তু কোশ্চেন আসবে পরীক্ষায়, ঠিক আছে? এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসবে। লিখেছেন কিনা একটু আমাকে বলেন, লিখেছেন কিনা একটু আমাকে বলেন। 5টি সবাই একটু লেখেন যে কয়টি দেশে লিখিত অলিখিত সংবিধান বা লিখিত সংবিধান নেই, কয়টি দেশ বলেন। লিখছেন কিনা একটু বলেন। ওকে, ভেরি গুড। তারপরে আসেন পৃথিবীর শান্তির সংবিধান বলা হতো কাকে? একটু বলেন, একটু সবাই কমেন্ট করেন, পৃথিবীর শান্তির সংবিধান বলা হতো কাকে? পৃথিবীর শান্তির সংবিধান বলা হতো কাকে? একটু কমেন্ট করেন সবাই, পৃথিবীর শান্তির সংবিধান বলা হতো কাকে? কোন দেশের সংবিধান? একটু কমেন্ট করেন তো সবাই। মুখস্থ হয়ে গেছে, ভেরি গুড। জাপানের সংবিধানকে পৃথিবীর শান্তির সংবিধান বলা হতো। কোন দেশ? জাপানের। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে। জাপানের সংবিধানকে পৃথিবীর সব থেকে শান্তির সংবিধান বলা হয়, ঠিক আছে? কোন দেশ? জাপান। একটু লিখে নিতে হবে ভাইয়া, পুরা প্লিজ একটু লিখে নিব সবাই। তারপরে আসেন পৃথিবীর সব থেকে বড় সংবিধান কি? ভারতের সংবিধান। ভারতের সংবিধান পৃথিবীর সব থেকে বড় সংবিধান। প্রত্যেকটাই লিখতে হবে, প্রত্যেকটা উত্তর কিন্তু আপনাদের লিখে নিতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ভুলে গেলে হবে না। যেহেতু আপনারা স্লাইডে উত্তর পাচ্ছেন না, আমি উত্তরটা লিখে আনিনি, কারণ তাইলে আপনাদের ক্লাসে যে মনোযোগের ব্যাপারটা, সেই মনোযোগের ব্যাপারটা কিন্তু ক্লাসে থাকে না, ঠিক আছে? এই জন্য আপনাদের এগুলা কিন্তু লিখে নিতে হবে। জাপান, ঠিক আছে। এবং দেখেন ভারতের সংবিধানে কয়টা অনুচ্ছেদ আছে? আপনাদের একটা এক্সট্রা কোশ্চেন দেই। ভারতের সংবিধানে অনুচ্ছেদ আছে 395টি। এই কোশ্চেনটিও কিন্তু আসতে পারে। ভারতের সংবিধানে অনুচ্ছেদ আছে 395টি, ঠিক আছে? লিখছেন কিনা একটু আমাকে বলেন।
এটা একটু রিপিট হয়েছে, এটা একটু সেম কোশ্চেন দুইবার রিপিট হয়েছে, ঠিক আছে? লেখা হলে একটু আমাকে বলতে হবে। লিখছেন কিনা একটু বলেন। একবার না, এটা দুইবার রিপিট হয়েছে। আচ্ছা, এখানে একটা ভুল আছে, আমি একটু সংশোধন করে দেই। পৃথিবীর সব থেকে পৃথিবীর সব থেকে প্রাচীন এবং ছোট সংবিধান কোন দেশের? প্রাচীন এবং ছোট সংবিধান কোন দেশের? পৃথিবীর সব থেকে প্রাচীন এবং ছোট সংবিধান কোন দেশের? একটু অ্যান্সার করতে হবে ভাইয়া, পুরা কোন দেশের বলেন। পৃথিবীর সব থেকে ছোট সংবিধান কোন দেশে? ছোট এবং প্রাচীন মানে সব থেকে আগে এসেছে, সব থেকে পুরনো, বলেন। একটু সবাই অ্যান্সার করেন ভাই আপুরা, একটু সবাই অ্যান্সার করেন। পৃথিবীর সব থেকে প্রাচীন এবং ছোট হচ্ছে যুক্তরাষ্ট্রের, একটু লিখে নেন, যুক্তরাষ্ট্রের। কেন যুক্তরাষ্ট্রেরটা ছোট? আপনারা একটা খুবই বিখ্যাত বিখ্যাত একটা উক্তি শুনেছেন, কি? কিং ক্যান নট ডু রং। কি? কিং ক্যান নট ডু রং, অর্থাৎ রাজারা ভুল করতে পারে না, তাদের কাছে তাদের সংবিধান হচ্ছে, তাদের রাজা যেই কথা বলে সেটাই সংবিধান, এবং তাদের রাজা যেটা বলে সেটাই তাদের নিয়ম কানুন আইন। এজন্য বলা হচ্ছে কিং ক্যান নট ডু রং, বা সংবিধান, তাদের যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে মানে রাজা যেটা বলবে সেটাই, এটাই সব থেকে ছোট একটা সংবিধান, এবং এই সংবিধানটা সব থেকে প্রাচীনতম। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। ভাইয়া পুরা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে হবে, আর ক্লিয়ার হলে একটু বলতে হবে ক্লিয়ার, কোনো কোশ্চেন আছে কিনা একটু বলতে হবে। তারপরে দেখেন, তারপরে আসি, বাংলাদেশের সংবিধানের প্রকৃতি কেমন একটু বলেন তো। বা বাংলাদেশের, এটা এখানে স্লাইডে নেই, আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, বাংলাদেশের সংবিধান কার মতো বা কোন দেশের মতো বাংলাদেশের সংবিধান একটু আমাকে বলেন। একটু আমাকে বলেন বাংলাদেশের সংবিধান কোন দেশের মতো, একটু আমাকে বলতে হবে ভাইয়া আপুরা, একটু আমাকে বলতে হবে বাংলাদেশের সংবিধান কোন দেশের মতো। একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন, বাংলাদেশের সংবিধান কাকে ফলো করেছে বা কোন দেশকে ফলো করে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। একটু কমেন্ট করেন, কোন দেশকে ফলো করে বাংলাদেশ সংবিধান রচিত হয়েছে। দেখেন, বাংলাদেশ দুইটা দেশকে ফলো করেছে, এক হচ্ছে, দুঃখিত, এক হচ্ছে যুক্তরাজ্য, আর ভারতের কম্বাইন, যুক্তরাজ্য প্লাস ভারত, এই দুইটার কম্বাইন ফলো করে বা কম্বাইন্ডে কি হয়েছে, বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। একটু সবাই লিখে নেন, সবাই একটু লিখে নেন, লিখে নিছেন কিনা একটু বলতে হবে যে লিখছেন কিনা, বলেন ভাইয়া লিখছি, লিখলে বলেন, তাইলে আমরা পরেরটায় যাব। ওকে, তারপরে আসেন, সংবিধান, বাংলাদেশের সংবিধান কি দিয়ে শুরু হয় জানেন? প্রস্তাবনা দিয়ে। বাংলাদেশের সংবিধান শুরু হয় প্রস্তাবনা দিয়ে। এই যে যেগুলো আপনাদেরকে আমি এক কথায় লিখে দিচ্ছি, এগুলোই কিন্তু আসবে এমসিকিউ যদি আসে আপনাদের, চারটা করে অপশন দিয়ে এগুলোই কিন্তু থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে, খুবই ভালোভাবে আপনাদের পড়তে হবে, ঠিক আছে? তারপরে দেখেন সংবিধানের প্রকৃতি কেমন। বাংলাদেশের সংবিধান আপনারা জানেন লিখিত, প্লাস এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়, মানে এটা পরিবর্তন খুব কষ্টে করতে হয়, সেই আবার নতুন করে আপনার প্রস্তাব উত্থাপন করতে হয়, আবার ধরেন যে সেখানে ভেটো যেন কেউ না দেয় বা সর্বোচ্চ সংখ্যক ভোট প্রয়োজন হয়, এই জন্য এটা কি, পরিবর্তন কষ্টসাধ্য বা দুষ্পরিবর্তনীয়, পরিবর্তন কষ্টসাধ্য।
এইটা আপনাদের জাস্ট জানানোর জন্য জানাচ্ছি, এগুলো লিখতে হবে না, যেটা লিখতে হবে আমি বলে দিব। তারপরে আসেন, বাংলা সংবিধানের অভিভাবক, রক্ষক বা ব্যাখ্যাকারক, এটা যেমন গুরুত্বপূর্ণ, কোর্ট অফ রেকর্ড এটাও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। সংবিধানের অভিভাবক, রক্ষক বা ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। একটু লিখে নিবেন, একটু লিখে নিবেন, সুপ্রিম কোর্ট। কে? সুপ্রিম কোর্ট। এখন ভাইয়াপু আপনারা যারা নতুন এই ক্লাসটি করছেন বা এই টপিকটা পড়েননি, আপনাদের মাথায় এখন প্রশ্ন আসতেছে, ভাইয়া এতগুলা তথ্য দিচ্ছেন, এত তথ্য কি মানুষের মনে থাকে? দেখেন, জিকে জিনিসটা এমন, আপনার কোনো দিনই একবারে এক কথায় একদিনে আপনি বুঝবেন না, আপনি পারবেন না। আপনার শিখতে হলে অনেক দিন অধ্যবসায় করতে হবে। এই যে আজকে আমি ক্লাসটি নিচ্ছি, যারা নোট করতেছেন, ক্লাস শেষে আরেকবার এটা যখন রিডিং করবেন, তারপরে আপনার কাছে জিকের যেই বই আছে না কেন সেটা খুলে যখন একটু পড়বেন, তখন দুইটার কম্বাইন্ডে কিন্তু আপনাদের অনেকটাই হয়ে যাবে। তারপরে কিছুদিন পর রিভিশন দিবেন, দেখবেন যে একেবারে 100% না পাইলেও 70-80% আপনাদের মনে থাকতেছে এবং আপনারা পরীক্ষায় একেবারে চমৎকার ভাবে অ্যান্সার করতে পারছেন। তো এই সময়টাতে পরিশ্রম করা ছাড়া কোনো বিকল্প নেই। কোর্ট অফ রেকর্ড বলা হয় কাকে? কোর্ট অফ রেকর্ডও বলা হয় সুপ্রিম কোর্টকে। লেখা হলে একটু বলতে হবে ডান। কোর্ট অফ অর্ডার কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। বুঝেছেন কিনা একটু আমাকে বলেন। কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলতে হবে ভাইয়া পুরা। লিখেছেন? তারপরে দেখেন, মূল সংবিধান সংরক্ষিত কোথায় আছে? শাহবাগে জাতীয় জাদুঘর, এটা তো সবাই জানেন। শাহবাগ জাতীয় জাদুঘর। জাতীয় জাদুঘর কোথায়? শাহবাগে। শাহবাগ জাতীয় জাদুঘর। লিখেছেন কিনা একটু বলতে হবে। কোনো সমস্যা? কিছু বুঝতে কষ্ট হচ্ছে? ওকে। তারপরে এখন আমাকে বলেন, এই কোশ্চেনগুলো আপনাদের জন্য খুবই ইজি। বাংলাদেশের সংবিধান কবে রচিত হয়? এগুলো একটু বলে ফেলেন ঝটপট, একটু অ্যান্সার দিয়ে ফেলেন, আমি দেখছি কে কে অ্যান্সার দিচ্ছেন, আমি দেখছি। একটু আমাকে বলেন, বাংলাদেশের সংবিধান কিসে রচিত হয়? একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। ফার্স্ট অফ অল, বাংলাদেশের সংবিধান কিন্তু ইংরেজিতে রচিত হয়, এটা আপনারা জানেন। বাংলাদেশের সংবিধান ইংরেজিতে রচিত হয়। কেন? তখন বাংলাদেশ যখন নতুন নতুন রাষ্ট্র গঠন করলো, তারপরে ডক্টর কামাল যখন এই দায়িত্বটি পেয়েছিলেন, বাংলাদেশের সংবিধান কিসে রচিত হয়েছিল? ইংরেজিতে রচিত হয়েছিল। তাইলে বাংলাদেশের সংবিধানের রচিত হওয়ার ভাষা বা মাধ্যম এটা কি ছিল? ইংরেজি ছিল। লিখে নেন, দ্রুত লিখে নেন। তারপরে দেখেন, বাংলাদেশের সংবিধান অনুবাদ করেন কে? বাংলাদেশের সংবিধান অনুবাদ করেন ডক্টর আনিসুজ্জামান। ডক্টর, এটা আবার আপনারা ডাক্তার মনে করেন না, ঠিক আছে? ইনি কিন্তু নাক কান গলার ডাক্তার না, ইনি হচ্ছেন ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত ডক্টর আনিসুজ্জামান। এবং ডক্টর আনিসুজ্জামানের একটা পদবি আছে, তাকে কিন্তু জাতীয় অধ্যাপক বলা হয়। ডক্টর আনিসুজ্জামানকে জাতীয় অধ্যাপক। লিখেছেন কিনা একটু বলতে হবে ভাইয়া আপুরা। লিখেছেন? কোনো কোশ্চেন থাকলে বলেন। তারপরে দেখেন, সংবিধানের অস্থায়ী আদেশকে জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখান থেকে আপনাদের এই বছরে অন্তত প্রশ্ন আসবে না। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলতে হবে। কোনো কোশ্চেন আছে? এইটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, রেইন লিখেছি। আশরাফুল বলেছে 1972। আচ্ছা, আমরা সালে পরে আসতেছি, প্যারা নাই।
মেহেরুন নূর বলেছে ডান, রমজান ডান। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চমৎকার চমৎকার। আশা করি আপনারা বুঝতেছেন, আপনাদের আশা করি কোনো সমস্যা হচ্ছে না। তবুও যদি কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাকে কিন্তু আপনারা জানাবেন। ওকে, ঠিক আছে। তারপরে আসেন, আদেশ জারি করে কে? অস্থায়ী আদেশ জারি করে শেখ মুজিবুর রহমান। এটা এবার যদিও যেটা বললাম আপনাদের পরীক্ষায় আসবে না। তারপরে আসেন, গণপরিষদের আদেশ জারি করে কে? একটু আমাকে বলেন, গণপরিষদের আদেশ জারি করে কে? সবার একটু কমেন্ট করতে হবে। গণপরিষদের আদেশ জারি করেন কে? গণপরিষদের আদেশ জারি করেন আবু সাইদ চৌধুরী। এটা কিন্তু আবার যিনি শহীদ হলেন 24-এ বিপ্লবে, উনি না, ঠিক আছে, আবু সাইদ চৌধুরী। এবং আপনারা বিভিন্ন বইয়ে সাইদ বানান বিভিন্ন রকম দেখবেন, কোথাও কোথাও আপনারা এখানে রস্বই পেতে পারেন, ঠিক আছে, এটা আমি আগেই বলে দিলাম। ক্লিয়ার কিনা একটু বলতে হবে ভাইয়া আপুরা। কোনো কোশ্চেন এই পর্যন্ত, কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। হ্যাঁ, জাফরিন ঠিক বলেছেন, তিনি কি ছিলেন? বিচারপতি ছিলেন। তিনি কি ছিলেন? বিচারপতি ছিলেন। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলতে হবে। তিনি কি ছিলেন? তিনি বিচারপতি ছিলেন, ঠিক আছে, আমি লিখেই দিচ্ছি। তিনি কি ছিলেন? বিচারপতি, তৎকালীন সময়ের বিচারপতি ছিলেন। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? একটু বলেন তো, তার নামের সাথে তর্ক বাগিশ আছে, এখন আপনারা বলেন গণপরিষদের প্রথম সভাপতি কে? এবং আমি এইটুকু অ্যাসিউর করছি, আজকের ক্লাস যারা করছেন এই টপিক থেকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কমন পাবেন। গণপরিষদের প্রথম সভাপতি কে বলেন? আব্দুর রশিদ তর্কবাগীশ। উনি হয়তো বা তর্ক ভালো করতেন, হতেই পারে। আব্দুর রশিদ তর্কবাগীশ। এইটুকু লেখা হলে একটু বলবেন ডান, এইটুকু লেখা হলে একটু ডান বলতে হবে। কোনো কোশ্চেন, এনিথিং? এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে? এইটুকু বুঝছেন কিনা একটু আমাকে বলতে হবে। ওকে, তারপরে আসেন, এখন দেখেন কয়েকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ আমি আপনাদের সাথে সেগুলো নিয়ে ফার্স্টে আলোচনা করি। জাতীয় আমাদের যেই সংবিধান আছে সেটি কয়বার সংশোধিত হয়েছে আপনারা জানেন অলরেডি। কতবার? 17 বার। কয়বার সংশোধিত হয়েছে? 17 বার। সর্বশেষ কবে সংশোধিত হয়েছে? এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে আসে, একটু আমাকে বলেন তো, জাতীয় সংবিধান সর্বশেষ কত সালে সংশোধিত হয়? তারপরে দেখেন গণপরিষদের প্রথম স্পিকার কে? শাহ আব্দুল হামিদ। এবং তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন এক সময়। প্রথম ডেপুটি স্পিকার কে? প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। এত নাম মনে রাখতে হবে না, যে দুই একটা এগুলো জাস্ট আপনারা জাস্ট খালি বারবার রিডিং পড়বেন। রিডিং পড়লে যে জিনিসটা হবে, দেখা যাচ্ছে যে আপনাদের জিজ্ঞেস করলো কেউ, এইভাবে আপনি পারতেছেন না, কিন্তু যখন রিডিং পড়বেন আপনারা নাম দেখবেন, পরিচিত নাম, অটোমেটিক কিন্তু আপনারা সেখানে অ্যান্সার করতে পারবেন। বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন। এই পর্যন্ত কোনো কোশ্চেন ভাই আপু, এনিথিং, যে এইটা বুঝতেছি না, এইটা কঠিন লাগতেছে, এমন কিছু আছে? থাকলে একটু আমাকে বলতে পারেন। ক্লিয়ারলি বুঝতেছেন কিনা বলেন। আজকে কিন্তু অলরেডি আপনাদের সাথে আমি অনেক অনেক তথ্য শেয়ার করে ফেলেছি। এবং সব থেকে ভালো ব্যাপার, ক্লাস আমি যতজন নিয়ে শুরু করেছি বেড়েছে, ক্লাসের কিন্তু স্টুডেন্ট কমেনি। তো আপনাদের এই আগ্রহ কিন্তু চমৎকার। এখন আমাকে বলেন যে বুঝতে পেরেছেন কিনা।
তারপরে দেখেন মূলনীতি কয়টা? 4টা। এটা আপনারা সকলেই জানেন, তাও আমি আলোচনা করি। মূলনীতি কি কি দেখেন? জাতীয়তাবাদ। এক কি? জাতীয়তাবাদ। দুই কি? ধর্মনিরপেক্ষতা। দুই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। মনে পড়তেছে নাকি? একটু বলেন, মনে পড়তেছে? এগুলো কি চেনা চেনা লাগে? দুই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তিন কি? তিন হচ্ছে গণতন্ত্র। চার হচ্ছে সমাজতন্ত্র। লেখা বোঝা যায়? ভাইয়ার লেখা একটু খারাপ, মেনে নিতে হবে। সব পেলে নষ্ট জীবন বলে না, কোনো কিছুতে তো একটু স্যাক্রিফাইস করতে হবে। তো আপনাদের যে স্যাক্রিফাইসের ব্যাপার সেটা হচ্ছে ভাইয়ার লেখাটা একটু খারাপ। ওকে, বুঝতে পারছেন কিনা বলেন? কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে বলতে হবে। কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে বলতে হবে। তাহলে আমরা যদি একবারে পুরোটা বলি, গণপরিষদের প্রথম স্পিকারকে? শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। তারপরে আমরা যদি মোট সংশোধনী দেখি 17 বার। এখন এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলতে হবে। এইটুকুতে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে হবে যে ভাইয়া এই জায়গাটাই বুঝিনি, বা লেখা হয়েছে কিনা, সবাই খাতায় লিখতেছেন কিনা। খাতায় লেখাটা কিন্তু খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খাতায় লিখেছেন কিনা একটু সবাই নিশ্চিত করেন। তারপরে একটা জিনিস দেখেন, তফসিল কয়টি? 60টি। এটা আপনারা সকলেই জানেন। তফসিল কয়টি? 60টি। তারপরে আমাকে বলেন তো আপনারা যে এখানে অনুচ্ছেদ কয়টি? অনুচ্ছেদ কয়টি একটু সবার বলতে হবে। অনুচ্ছেদ কয়টি বলেন? অধ্যায় কয়টি? অনুচ্ছেদ কয়টি? ওকে, সবাই অ্যান্সার দিচ্ছেন, চমৎকার। অধ্যায় কয়টি? অধ্যায় বা ভাগ হচ্ছে 11টি। ভাগ বা অধ্যায় 11টি। অনুচ্ছেদ 153টি। এই স্লাইডে আর কোনো কোশ্চেন আছে? সব থেকে বেশি ইনফরমেটিভ একটা স্লাইড আমরা পারি দিলাম। একটু আমাকে বলেন কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, অ্যান্সার করছে সবাই, চমৎকার চমৎকার। ওকে, ঠিক আছে, তাহলে আশা করছি কোনো কোশ্চেন নেই। পরেরটায় যাই আমরা। রচনা কমিটির সদস্য কত? 34। এবং এই 34 জনের মধ্যে একজন নারী ছিলেন, সেটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। কি নাম? রাজিয়া। রাজিয়া বানু। রাজিয়া বানু। এগুলো কিন্তু আপনাদের এত ডিটেলস তথ্য থেকেই কিন্তু প্রশ্ন আসে। এই রাজিয়া বানু যে একমাত্র নারী সদস্য ছিলেন, এটা নিয়ে কিন্তু ব্যাপক ধরনের প্রশ্ন হয়। এবং এই 34 জনের মধ্যে শুধু একজন কিন্তু ন্যাপের সদস্য ছিলেন। তিনি পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করেন, কিন্তু তিনি কি করেনি? সংবিধানে স্বাক্ষর করেনি। তিনি কে? সুরঞ্জিত সেনগুপ্ত। কিছুদিন আগে তিনি মারা গেছেন, কিছুদিন মানে বেশ অনেকদিন আগেই মারা গেছেন। এবং তিনি কিন্তু পরবর্তীতে রেল মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন, অর্থাৎ রেলমন্ত্রীও ছিলেন তিনি। কিন্তু তিনি কিন্তু সংবিধানের যে মানে কমিটি হিসেবে স্বাক্ষর করা বা অনুমোদন করা, তিনি একমাত্র স্বাক্ষর করেননি। বুঝছেন কিনা একটু আমাকে বলেন। কোনো কোশ্চেন আছে কিনা একটু বলতে হবে ভাইয়া আপুরা। কোনো কোশ্চেন থাকলে একটু বলতে হবে। লিখেছেন? এই তো, আচ্ছা, আমি কিন্তু অলরেডি মহিলা সদস্য, তারপরে হচ্ছে বিরোধী দলীয় ন্যাপ, এগুলো সব বলেছি, ঠিক আছে? বুঝছেন কিনা একটু বলেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন। তারপরে এখানে আছে হয় লেখক, এটা হচ্ছে হস্তলেখক। এটা কি হবে? হস্তলেখক মানে যিনি হাত দিয়ে লেখেন, তার নাম আব্দুর রউফ। আব্দুর রউফ, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এইটার বানানো আপনারা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাবেন।
MP3-তে এরকম আছে, আবার কোনো কোনো বইয়ে আপনারা আব্দুর পাবেন। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আপনাদের একটু মেনে নিতে হবে। বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে থাকে, আপনারা অপশন দেখবেন, অপশনে যেটা আছে আপনারা সেই অনুযায়ী কিন্তু অ্যান্সার করার ট্রাই করবেন। বুঝছেন কিনা আমাকে একটু বলেন, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে বলতে হবে, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে হবে। আচ্ছা, তারপরে দেখেন মহিলা সদস্য বলেছি, একটা স্কিপ গেছে। সংবিধানের জনক, রূপকার, চেয়ারম্যান, প্রধান বা খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপনকারী ডক্টর কামাল হোসেন। লিখতেছেন ভাইয়া? পুরা ক্লাস কি খুব বেশি বোরিং লাগতেছে? জোকস বলবো? বলেন, বুঝতেছেন? কোনো সমস্যা হচ্ছে কিনা ক্লাসে? বুঝছেন কিনা একটু আমাকে বলতে হবে, একটু বলেন। কোনো কোশ্চেন থাকলে বলতে হবে, এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, একজন দেখি কি কোশ্চেন করছেন। তফসিল কি? তফসিল, আচ্ছা শোনেন, তফসিল হচ্ছে একটা অঙ্গীকারনামার মতো। যেমন আমি আপনাকে বলি, একটা নির্বাচন হলে নির্বাচনের নির্দিষ্ট সময় পূর্বে কিছু প্রতিশ্রুতি দিয়ে যারা যারা ভোটে দাঁড়ায় তারা কি দেয়? আশ্বস্ত করে। কথার কথা, আপনার একটা ইউনিয়ন পরিষদের ভোট হবে, ইউনিয়ন পরিষদের যিনি প্রার্থী সে বলতেছে আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিব, আমি ঘরে ঘরে মানে ভালো পানির ব্যবস্থা করে দিব, আমি পয় নিষ্কাশন ব্যবস্থা করে দিব, আমি যাদের খাবার নেই তাদের খাবার দিব, যাদের চাকরি নেই তাদের চাকরি দিব। অর্থাৎ যে অঙ্গীকারগুলো, এই অঙ্গীকারগুলোকে বলা হয় তফসিল। এবং সংবিধানে 7টা তফসিল বা অঙ্গীকার আছে যেগুলো নিশ্চিত করে রাষ্ট্র জনগণকে কি কি সুযোগ সুবিধা দিবে। এটা আমি একেবারে সংক্ষেপে ক্যাজুয়ালি বললাম, ঠিক আছে? বিস্তারিত ব্যাখ্যা এটা আপনাদের জানার দরকার নেই, যেটুকু জানা দরকার সেইটুকু বললাম। তফসিল বুঝছেন কিনা একটু আমাকে বলেন তো, তফসিল বুঝছেন কিনা একটু বলেন। আচ্ছা, আকাশ একটা প্রশ্ন করেছেন, হস্তলিখিত সংবিধান কত পাতা ছিল? 108 পাতা ছিল। আকাশ, কত পাতা ছিল? 108 পেজের ছিল। বুঝছেন কিনা একটু আমাকে বলেন, বুঝছেন কিনা একটু আমাকে বলেন। কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? অঙ্গসজ্জা কে করে? অঙ্গসজ্জা করে শিল্পাচার্য জয়নুল আবেদিন। ঠিক আছে, শিল্পাচার্য জয়নুল আবেদিন। বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত। বুঝছেন কিনা বলেন, কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? এনিথিং, এনিথিং, কি জানতে চান সংবিধান নিয়ে খালি বলেন একবার। সংবিধান নিয়ে কি জানতে চান বলেন। আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই করবেন। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 10ই এপ্রিল 1972 সালে। 10ই এপ্রিল 1972। ঠিক আছে, সংবিধান কমিটি গঠন হয় কবে? এটা হয় হচ্ছে এটার একদিন পরে, 11ই এপ্রিল। কবে? 11ই এপ্রিল, মনে থাকবে কিনা একটু আমাকে বলেন। কবে? 11ই এপ্রিল। আচ্ছা, লেখা আবার বেশি খারাপ হয়ে গেল, এতটা খারাপও না আমার লেখা, যাই হোক। আচ্ছা আসেন, জোকস আপার, 11ই এপ্রিল। বুঝছেন কিনা একটু বলেন, কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন। কি বলতেছেন? আমার কোনো জিকে বই নেই, কোথায় থেকে পড়বো? আচ্ছা দেখেন, জিকে বই আমি আপনাকে কোনো নাম ধরে সাজেস্ট করব না, বাজারে প্রচলিত যতগুলো বই আছে সবই ভালো।
আপনারা খন্দকার জিকে পড়তে পারেন, জুবায়ের জিকে পড়তে পারেন, আপনারা তারপর মিহির জিকে পড়তে পারেন। আপাতত আপনারা যে কোনো একটা জিকে বই কিনে পড়তে পারেন, এবং আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়টাতে খুব বেশি পড়তে হবে। শুধুমাত্র দুই একটা অনলাইন ক্লাস করলাম, তারপরে ক্লাস শেষ, আমার পড়া শেষ, ব্যাপারটা এমন না। আপনার পড়া যত বিস্তৃত হবে, আপনার প্রিপারেশন যত ভালো হবে, আপনার কিন্তু যেই স্বপ্নের যেই সিটটি এটি নিশ্চিত কিন্তু তত সহজতর হবে। ঠিক আছে? তারপর তারপর কি গণপরিষদে উত্থাপিত, এটা কবে হয়? 12ই অক্টোবর। 12ই অক্টোবর। এখন আপনারা কিন্তু এটা খুব সহজে মনে রাখতে পারেন, এটা অবশ্যই 1972, এগুলো সবই 1972, সবই 1972। একটু শর্টকাট দেই, কিভাবে মনে রাখবেন। গণপরিষদের প্রথম অধিবেশন হয় 10-এ, সংবিধান কমিটি গঠন হয় 11-তে, গণপরিষদে উত্থাপিত হয় 12-তে। এখন খালি আমাদের মাসটা একটু আলাদা মনে রাখতে হবে, এটা এপ্রিল, এটাও এপ্রিল, তারপরটা অক্টোবর। ঠিক আছে? এপ্রিল, এপ্রিল, অক্টোবর, 10, 11, 12, এইভাবে মনে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, যারা যারা মেসেঞ্জারে নেই তারা তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে একটু নক করবেন, অথবা মাঝার ভাই আছে, ভাই আপনাদেরকে অ্যাড করে দিবে ইনশাল্লাহ। ওকে। ওকে, লেখা হয়েছে কিনা একটু বলেন। এরপরে আমরা কিছু জিনিস স্কিপ করে একেবারে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যাব। আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যাব। ঠিক আছে? সংবিধানের ভাগ কয়টা? 11টা ভাগ। সংবিধানের ভাগ কয়টা? 11টা। এই আপনারা কি ফ্রি ক্লাস কে কে করেছেন একটু আমাকে বলেন তো, একটু কমেন্টে বলেন যে ওই ক্লাসটা কে কে করেছেন। আমরা 11টা ভাগ একটু টেকনিকে মনে রাখবো। দেখেন, সংবিধানের ভাগ কয়টা? 11টা। বা সংবিধানের অধ্যায় কয়টা? যদি এইরকম করে কোশ্চেন আসে, অধ্যায়, অধ্যায়ও কয়টা? 11টা। আমরা একটা লাইন লিখেছি, এই লাইনটা মনে রাখার মাধ্যমে আমরা কিন্তু, ঘুম পাইছে, আর 10 মিনিট নিব, আর একটু 10 মিনিট ক্লাস নিব। আপনারা একটু থাকবেন? 10 মিনিট ক্লাস নিব না শেষ করে দিব বলেন? 10 মিনিট একটু টাইম দিয়ে দেন আমাকে। একটু নেই? 10 মিনিট একটু ক্লাস নিলে কি প্যারা হবে খুব বেশি? তাইলেই কিন্তু আমাদের টপিকটা শেষ হয়ে যায়। একটু বলেন তো 10টা মিনিট আপনারা থাকবেন কিনা? ওকে, অনেকেই করেছে দেখতেছি। একটু আমাকে বলেন যে 10 মিনিট আপনারা থাকবেন কিনা। ওকে, রেইন বলেছে করতেছি, ইতি করছি। ওকে, আচ্ছা, আমি আর 10 মিনিট নেই। ঠিক আছে? আর বেশি সময় নিব না, এবং এই ক্লাসটা আপনাদের অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে, সেটা আপনারা পরীক্ষার হলে বসলে বুঝতে পারবেন। কোনো প্যারা নাই। দেখেন একটা লাইন, পুরা মনের সাথে নিয়মিত অবিচার করলে নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিবিধ করতে হবে। এই যে আজকে একটা রোজ ডের দিন, আহ, এখন আপনারা কারো কাছে রোজ না নিয়ে আপনারা এই যে মানে পরীক্ষার চিন্তায় পড়াশোনা করতেছেন, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি আপনাদের মনের সাথে অবিচার করা হচ্ছে না? আমরা এই রকমই আরেকটা অবিচার দেখতেছি। কি অবিচার? আপনি যদি পুরা মনের সাথে নিয়মিত বা প্রতিদিন অবিচার করেন, তখন কি হবে? নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিবিধ করতে হবে। এই লাইনটার আসলে কোনো মিনিং নেই, এই লাইনটা আমরা মনে রাখবো। এই লাইন দিয়ে আমরা 11টা, সংবিধানের 11টা ধাপ লিখে ফেলবো। বাই দ্য ওয়ে, আজকে রোজ কে কে পেয়েছেন সেই ব্যাপারটা কিন্তু জানাইতে পারেন। ঠিক আছে? আচ্ছা, রেইন কিন্তু সুন্দর কথা বলেছেন, এটা ছাত্রীদের জন্য, আমাদের জন্য না। চমৎকার। জি, আজকে ফ্রাইডে, আজকে পবিত্র ফ্রাইডে। তারপরে আসেন, দেখেন, পুরা আমরা এখন কি করব? বিভিন্ন ওয়ার্ড দিয়ে, বিভিন্ন ওয়ার্ডের এই অক্ষর দিয়ে একটা করে সংবিধানের আমরা কি ভাগ বা অধ্যায় মুখস্থ করব। প, পতে কি? প্রথম, প্রথম ভাগ কি? প্রজাতন্ত্র। প্রতে প্রজাতন্ত্র, প্রথম ভাগ প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র, এটা কততে আছে? অনুচ্ছেদ 1 থেকে 7। এটা একটু লিখে নিবেন। প্রথমে এই লাইনটা লেখেন, পুরা মনের সাথে নিয়মিত অবিচার করলে নির্বাচনের হিসাব কর্ম সংশোধন বিবিধ করতে হবে। একটু লিখে নেন এই লাইনটা, লেখা হলে বলেন ডান। লেখা হলে বলেন ডান। প্রশ্ন ব্যাংকের ফ্রি পিডিএফ চান? আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই রাজুতে আসেন, আমরা আন্দোলন করবো ইনশাল্লাহ এই ব্যাপার নিয়ে।
আচ্ছা, একটু বলেন, এটা লিখছেন কিনা। প্রতে কি? প্রজাতন্ত্র, অনুচ্ছেদ 1 থেকে 7। তারপরে আসেন রাতে কি? রাতে হচ্ছে আপনাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, দ্বিতীয় ভাগ। এটা কোথায় আছে? অনুচ্ছেদ 8 থেকে 25। এই অনুচ্ছেদ কত কত এটা মনে না রাখলেও হবে আপাতত। তারপরে তৃতীয় মনেরতে কি? মৌলিক অধিকার। তাইলে তৃতীয় ভাগে কি আছে? মৌলিক অধিকার। একটু কমেন্টে লেখেন। প্রথম ভাগ প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগ মৌলিক অধিকার। একটু এই তিনটা লেখেন। প্রতে পুরা পুরা আমরা যদি ভাগ করি, পতে প্রজাতন্ত্র, রাতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মনের থেকে আমরা কি আনলাম? মৌলিক অধিকার। তাইলে প্রথম হচ্ছে প্রজাতন্ত্র, দ্বিতীয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় কি? মৌলিক অধিকার। তাহলে আমি যদি বলি সংবিধানের তৃতীয় ভাগে বা তৃতীয় অধ্যায়ে কিসের কথা বলা আছে? 1 প্রজাতন্ত্র, 2 মৌলিক অধিকার, 3 রাষ্ট্রীয় ধর্ম, 4 হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। কি অ্যান্সার দিবেন বলেন? একটু বলেন, দ্রুত বলেন। প্রথম প্রজাতন্ত্র, অনুচ্ছেদ 1 থেকে 7। দ্বিতীয় কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25। তৃতীয় কি? মৌলিক অধিকার 26 থেকে 47। হইছে কিনা? মুখস্থ হইছে কিনা একটু বলবেন, একটু বলবেন। কোনটা বোঝেননি মোহনা একটু বলবেন। দুইটা দুষ্ট ছেলে মেয়ে হাহা দিছে, কেন দিছে জানি না। ওকে, ঠিক আছে। তারপরে আসেন নিয়মিত, চতুর্থ। তারপর আমরা নিয়মিত থেকে আমরা কি নিলাম? নির্বাহী বিভাগ। তারপরে অবিচার, অতে আইনসভা, এবং বিচার বিভাগ। ঠিক আছে, তাহলে দেখেন অতে পঞ্চম ভাগে আইনসভা, ষষ্ঠ ভাগে কি? বিচার বিভাগ। তারপরে নির্বাচন আছে, কি আছে? নির্বাচনের হিসাব কর্ম। তাহলে নির্বাচন কততে হবে? সপ্তমে হবে নির্বাচন। তারপরে দেখেন হিসাব কর্ম, অষ্টমে তাহলে হবে হিসাব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তারপরে দেখেন কর্মতে কি? বাংলাদেশ কর্ম বিভাগ। তারপরে সংশোধনতে কি? দশম ভাগ সংবিধান সংশোধন। তারপর বিবিধ অনুচ্ছেদ 143 থেকে 153। এটা নিয়ে খুব বেশি সময় না নেওয়ার কারণ এই ক্লাসটা কিন্তু বা এই অংশটুকু কিন্তু আপনাদেরকে আমি ফ্রি ক্লাসে পড়িয়েছি। যারা ক্লাসটি করেননি একটু করে নিবেন। আজকের ক্লাসের সাথে ওই ক্লাস যিনি ভালো করে করবেন তার কিন্তু দুর্দান্ত এই টপিকের উপরে একটা বেসিক আইডিয়া গ্রো করবে, এবং এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন আপনারা কিন্তু একেবারে দর্পে একেবারে বুক ফুলিয়ে মাথা উঁচু করে কিন্তু অ্যান্সার দিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, একজন বলেছে আলহামদুলিল্লাহ, কখনো আশাও নেই আর কেউ দিলে নিবও না। গ্রেট। আজকের ক্লাস থেকে কি উপকার হয়েছে? শিখতে পারছেন কিনা একটু বলেন তো। কোনো কোশ্চেন আছে? আপনারা কিন্তু অলরেডি অনেক কিছু শিখে গেছেন, আপনাদের সংবিধানের একেবারে অনেক কিছু শিখে গেছেন। ঠিক আছে, অনেকে 230 পৃষ্ঠার পিডিএফ দেখে টেনশন করতেছেন। দেখেন এখানে কিন্তু আমি অনেক ফাঁকা ফাঁকা করে লিখছি, একটা পেজে 5টা বাক্য 7টা বাক্য লিখছি, এই জন্য এত বড় হয়েছে। এন্ড আপনাদের কিন্তু এই পুরো পিডিএফ আপনাদের লিখে নিতে হবে না, এটা তো আপনাদের লিখতে দেইনি। আমি লাস্টে কিছু এমসিকিউ অ্যাড করেছি, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এগুলোর উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে তো আর আপনাদের বলতেছি না যে আপনারা 230 পৃষ্ঠা লেখেন। পিডিএফটা দেয়া আছে, আমি ক্লাস নিলাম, যাদের যাদের রিভিশন প্রয়োজন তারা একবার দেখে নিবেন। এখানে একেবারে আহামরি 230টা পৃষ্ঠার প্রত্যেকটা ওয়ার্ড আপনারা লিখবেন, ব্যাপারটা একেবারেই এমন না। ওকে, তারপরে আসেন এই জিনিসটা আমরা শিখলাম, আমরা একটু সংশোধনী দেখব। এটা দেখার মাধ্যমে আজকের ক্লাসটি কিন্তু আমরা শেষ করব। ঠিক আছে, ওকে। সংশোধনী যদি দেখি, কয়বার সংশোধিত হয়েছে? 17 বার। সংবিধান কয়বার সংশোধিত হয়েছে? 17 বার। তার মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আপনাদের আমি বলে দেই। এ বছরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পঞ্চম সংশোধনী।
পঞ্চম সংশোধনীতে কি, ফার্স্টে সংশোধনী কি আমি বলে দেই। যখন ডক্টর কামাল আপনাদের সংবিধানটা প্রস্তাব করলো বা উত্থাপিত হলো সংবিধান, তখন কিন্তু তিনি তার মতো করে ওই সময়ের জন্য যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নিয়ে কিন্তু সংবিধানটা রচনা করেছিল। তার পরবর্তী সময়ে কি হলো, তার পরবর্তী সময়ে বিভিন্ন সরকার আসার ফলে, বিভিন্ন দলীয় সরকার আসার ফলে আবার কখনো কখনো জনগণের ভালোর জন্য, জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য সংবিধান পরিবর্তন করা হলো। সংবিধান পরিবর্তন কিভাবে করা হয়, যদি একটা সংসদের 2/3 মানুষ একটা নির্দিষ্ট পক্ষে বা বিলের পক্ষে কিংবা কোনো কিছু পরিবর্তনের পক্ষে ভোট দেয়, তখন কিন্তু সেটাকে আমরা বলি সংবিধান সংশোধন। এখন বাংলাদেশের এই সংবিধানটা, যেটা 10ই এপ্রিল 1972 সালে প্রথম উত্থাপিত হলো, সেই সংবিধানটি মোট কয়বার চেঞ্জ করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে? 17 বার। এই 17 বারের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের জানতে হবে, মুখস্থ করতে হবে, পাঠতে হবে, পরীক্ষায় লিখতে হবে, সেগুলো নিয়ে আমরা আলাপ করছি। এইটার মাধ্যমে আমরা ক্লাসটি শেষ করে দিব। আচ্ছা, একজন আমাকে, আশরাফুল আমাকে অলরেডি একটা ফুল দিয়েছে, এখন আমাকে দিল না কাকে দিল আমি বুঝতে পারছি না। যে যাকেই দেন না কেন ধন্যবাদ। এবং ক্লাসটি আমি একটু স্লাইডটা জুম করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আপনাদের কোনটা দেখতে হবে? পঞ্চম সংশোধনী। একটু খাতায় লেখেন, পঞ্চম সংশোধনী হয় কবে? 1971 সালে। পঞ্চম সংশোধনী হয় 1971 সালে, যেখানে কি করা হয়, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করা হয়। সংবিধানে কি সংযোজন বা যুক্ত করা হয়? সংযোজন মানে কি করা? যুক্ত করা। এবং জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি, জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি, এবং ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। DACCA, এটা ছিল আগে ঢাকার বানান, সেটাকে পরিবর্তন করে DHAKA ঢাকা করা হয়। তারপরে বাঙালি জাতিকে বেঙ্গলি বলা হতো, সেই বেঙ্গলিকে চেঞ্জ করে কি করা হয়? বাংলা করা হয়। এই পঞ্চম সংশোধনীটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চম সংশোধনী বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। পঞ্চম সংশোধনী বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলতে হবে। এটা কত? আমি দুঃখিত, 1979-তে। বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন। একটু দেখতে ভুল করেছি, সরি, 1979-তে, ঠিক আছে, মানে বলতে ভুল করেছি। 1979-তে, 1979-তে পঞ্চম সংশোধনী হয়। সেখানে কি করা হয়? সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করা হয়। তারপরে কি করা হয়? ঢাকা বানান পরিবর্তন করা হয়। তারপরে বেঙ্গলি থেকে বাংলা করা হয়, এবং আরো 2টি জিনিস অ্যাড করা হয়। জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি যুক্ত করা হয়। বুঝছেন কিনা একটু আমাকে বলতে হবে। বুঝছেন কিনা একটু বলতে হবে। ওকে, সার্থক রোজ দিল, ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে, চমৎকার চমৎকার। তারপরে আসেন, ত্রয়োদশটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনাদের এবার পরীক্ষায় কিন্তু ত্রয়োদশ থেকে কোশ্চেন আসতে পারে। ত্রয়োদশ এবং পঞ্চদশ, এই দুইটা আপনারা যারা মনে রাখবেন, পরীক্ষায় কিন্তু আপনারা একটা কোশ্চেন কমন পাবেন। ত্রয়োদশ 1996, ত্রয়োদশ 1996, পঞ্চদশ 2011। সংবিধান সরকার ব্যবস্থা চালু করা হয় কততে? 13তে। বিলুপ্ত করা হয় কততে? 15তে। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত। সংরক্ষিত নারী আসন 45 থেকে 50 করা হয়। এই দুইটা বুঝছেন কিনা একটু আমাকে বলেন। এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং আপনাদের আরেকটা হিস্টোরি বলি, 1972 সালে কয়টা ছিল? 15টা ছিল নারী আসন। তার পরবর্তীতে এই 15টাকে করা হয়েছিল কয়টি? 30টি। এই 30টিকে তারপর 2004 সালে কত করা? এটা 1979, তারপর 2004 সালে এটা করা হলো 45, তারপর 2011 সালে এটা করা হয় 50, ঠিক আছে। বুঝছেন কিনা একটু আমাকে বলেন। এটা কি করা হয়েছে? নারীদের নারীদের সংরক্ষিত মহিলা আসন, সংরক্ষিত মহিলা আসনের পরিবর্তন। কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। যদি কোনো প্রবলেম থাকে আপনারা বলতে পারেন, তা বাদে কিন্তু আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব। ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে। আমরা কিন্তু শেষ করে দিব। কোনো প্রবলেম আছে কিনা একটু আমাদের বলে দেন। ওকে, আশা করি আজকের ক্লাসটি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। সকলের জন্য অসংখ্য শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ।